ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্ট মার্টিনস দ্বীপসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপ এবং টেকনাফ উপকূলে তাণ্ডব চালিয়েছে মোখা। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা। সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনস দ্বীপের সাথে এখনও নৌ যোগাযোগ শুরু হয়নি। তবে মোখায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ঘূর্ণিঝড় মোখা আঘাত এনেছে মিয়ানমারে। এর কেন্দ্রের একটি অংশ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর দিয়ে গেছে। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। কক্সবাজারে প্রায় 10,000 কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমাদের বাড়িঘরও বিধ্বস্ত হয়েছে। তো আমরা এখানে নিরাপদে ছিলাম। বিভিন্ন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু সেন্ট মার্টিন দ্বীপেরই 1200 কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ সহ বেশ কয়েকটি হোটেল রিসোর্টও। এছাড়া ঝোড়ো হাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু গাছ উপড়ে গেছে। বাড়িঘরের ক্ষতি হয়েছে, পানি উঠছে আমাদের বাসায়। এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব কমে যাওয়ায় আশ্রয় নেওয়া অধিকাংশই তাদের বাড়ি ঘরে ফিরে গেছে। ইতোমধ্যে মোখায় ক্ষতিগ্রস্ত লোকজনদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা অধিক সংখ্যক মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম, যেই কারণে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের কোনো খবর নেই। ঘূর্ণিঝড় বিদায় নেওয়ায় সাগর শান্ত হয়েছে। এখন জলীয় বাষ্প স্থলভাগের আকাশসীমায় এসে বৃষ্টিপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় মোখা পরবর্তী খবর জানতে এখন যাচ্ছি টেকনাফে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, ঘূর্ণিঝড় মোখার কারণে টেকনাফে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ রাইসুল, আসলে ঘূর্ণিঝড় মোখার কারণে টেকনাফে ক্ষয়ক্ষতি যদি বলা যায়, তবে টেকনাফেই কক্সবাজার জেলার ভিতরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আর টেকনাফের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ এবং শাহপরীর দ্বীপ। তো সেন্ট মার্টিন দ্বীপে এখন পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি এবং সেখানে যেহেতু সমুদ্রে 3 নম্বর বিপদ সংকেত রয়েছে, সে কারণে সেখানে যাওয়ার সুযোগও নেই। তবে আমরা গতকাল থেকেই ছিলাম এই শাহপরীর দ্বীপে। টেকনাফের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার এটি। এই মুহূর্তেও আমরা আছি শাহপরীর দ্বীপে এবং ঠিক আমার পেছনে নাফ নদী এবং আমি সেই নাফ নদীর পাড়ে যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধে আমি দাঁড়ানো। তো এই শাহপরী দ্বীপের একটি বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে একপাশে নাফ নদীকে ঘিরে বেড়িবাঁধ করা হয়েছে নতুন, এবং অন্য পাশে মেরিন ড্রাইভের একটি অংশ রয়েছে যেটি টেকনাফের অংশে। তো যে কারণে এটি দ্বীপ হলেও এটির একটি বড় ঢাল হিসেবে এখানে ঝড়ের ক্ষেত্রে কাজ করেছে বা জলোচ্ছ্বাস না হওয়ার ক্ষেত্রে কাজ করেছে এই ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা করার জন্য এই বাঁধটি, এটি বলা যায়। তবে ক্ষতিগ্রস্ত প্রচুর হয়েছে, বিশেষ করে প্রচুর গাছপালা যেমন ভেঙেছে, অনেকের বাড়িঘরও অনেকটাই বলা যায় যে ভেঙে গেছে। দ্বীপের একেবারে বেড়িবাঁধ সংলগ্ন যে জায়গাগুলোতে সেগুলোতে একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা বেড়িবাঁধ অনেকটা বাতাস আটকে দিয়েছে। আর এর বাইরে বলতে গেলে এই গোটা দ্বীপ অঞ্চলের মধ্যবর্তী জায়গাতেই বেশি আঘাতটি হেনেছে এবং যতটুকু আমরা দেখেছি এবং এখানকার বাসিন্দারাও বলছে সেটি হচ্ছে নাফ নদী বরাবর ঠিক যদি বলা যায় মিয়ানমার অংশ থেকেই বাতাসটি মূলত এসেছে, অর্থাৎ ঝড়টি গতিবেগটি পুরোটি সময় জুড়ে যে ঝোড়ো বাতাস বা ঝড় দেখেছি আমরা, সেই ঝড়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মিয়ানমার অংশের দিক থেকে এসেছে। এবং এই শাহপরী দ্বীপের অবস্থানটি এবং সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান এমনই একটি জায়গায় যে কারণে এটি কক্সবাজারে বাংলাদেশে নাকি এটি তার বাইরে কোনো জায়গা কিংবা মিয়ানমারের সবগুলো জায়গার একটি সমুদ্রের ভিতরের অংশ, যে কারণে এই ধরনের ঝড়ে তো ক্ষতিগ্রস্ত হবেই। তো এখানেও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সতর্কীকরণ পূর্বাভাস আবহাওয়ার এগুলো থাকার কারণে মানুষ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে, যে কারণে জানের ক্ষতি কম হয়েছে, অর্থাৎ মানুষের জীবন হানি হয়নি। আহত খুব বেশি এখান থেকে আমরা খবর পাইনি, তবে প্রচুর পরিমাণে ফসল এবং গাছপালা এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই হচ্ছে শাহপরী দ্বীপে এবং টেকনাফ অঞ্চলের মোখা পরবর্তী ক্ষয়ক্ষতির খবর। রাইসুল, চট্টগ্রামে চলছে তীব্র গ্যাস সংকট। শনিবার থেকে সিএনজির অভাবে সীমিত হয়ে গেছে যানবাহন চলাচল, রান্না বন্ধ রয়েছে বহু পরিবারে। রোববার সকাল থেকে গৃহস্থালী গ্যাসের চুলা জ্বলছে না চট্টগ্রামে। এতে বিপাকে পড়ে নগরের প্রায় 6 লাখ গ্রাহক। রান্না না হয় খাবারের জন্য ছোটাছুটি করতে হচ্ছে দোকানে দোকানে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএল জানায়, মাতারবাড়িতে ভাসমান
এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ না থাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই সংকট 6 থেকে 7 দিন চলতে পারে বলে জানায় সংস্থাটি। এদিকে গ্যাস না থাকায় চট্টগ্রামের সব সিএনজি স্টেশনও বন্ধ রয়েছে। এতে গ্যাস নির্ভর যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি। হায়দারি, গ্যাস সংকটের সবশেষ কি পরিস্থিতি আর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? রাইসুল, আমি আছি যেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে। আমরা এখানে এসে দেখলাম কিছু যুবক এখানে জড়ো হয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে এবং গ্যাস দাবি করছে। আসলে চট্টগ্রামে যারা লাইনের গ্যাস নিয়ে যারা যেসব পরিবার নির্ভরশীল, তারা এক ধরনের অসহায় একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। গতকাল সকাল থেকে, শনিবার সকাল থেকে এই সংকট তীব্র এবং আপনি নিউজেও বলেছেন যেটা অনেক পরিবারে রান্নাবাটি হচ্ছে না। গ্যাসের এই সংকট শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা গিয়ে পড়েছে বিদ্যুতের উপর, এটা গিয়ে পড়েছে যানবাহনের উপর। চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যে কয়েকটি আছে, তন্মধ্যে দুটি কেন্দ্র রাউজান এবং শিকলবাহা, এই দুটি কেন্দ্র সম্পূর্ণ গ্যাস নির্ভর এবং গ্যাস না পেয়ে গতকাল থেকে এই দুটি কেন্দ্রে 320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়ে গেছে। পাশাপাশি চট্টগ্রামের সবগুলো সিএনজি স্টেশন বন্ধ আছে গতকাল সকাল থেকেই, এই পর্যন্ত একটিও খোলেনি এবং যানবাহন যেগুলো সেগুলো সীমিত হয়ে গেছে। যারা এই তেল এবং অকটেন দিয়ে যারা গাড়ি চালাচ্ছেন এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে, কারণ ভাড়া বেশি চাচ্ছেন। পাশাপাশি যে কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হচ্ছে তারা আজকের মধ্যে কিছুটা সীমিত পরিসরে তারা গ্যাস সরবরাহ করার চেষ্টা করছেন এবং পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। এক কথায় চট্টগ্রামের মানুষ এখন এইসব দুর্ভোগে এক ধরনের অসহায় একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। রাইসুল, চট্টগ্রাম থেকে জানছিলাম গ্যাস সংকটের খবর। নানামুখী প্রচার প্রচারণায় জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। 8 জন মেয়র প্রার্থী প্রত্যেকেই তার নিজ নিজ এলাকায় প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। অতীতের ভুল ত্রুটিগুলো এখন বিবেচনায় আনছেন ভোটাররা। সকল প্রার্থীরাই চালাচ্ছেন ভোটারদের সকল আশঙ্কা কাটিয়ে অংশগ্রহণমূলক নিরপেক্ষ সুষ্ঠু ভোট। গণসংযোগের বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, প্রার্থীদের গণসংযোগ সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ, এইসব অভিযোগ অনুযোগের মধ্য দিয়েই নির্বাচনের প্রচারণা মূলত এখন গাজীপুরের তুঙ্গে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমি এখন আছি গাজীপুরের পুবাইল এলাকায়। এখানে একটু আগেই গণসংযোগ করলেন জাতীয় পার্টির প্রার্থী এম নিয়াজউদ্দিন। তিনি যেটা বলেছেন যে বিগত নির্বাচন নিয়ে বাংলাদেশে অনেক অভিযোগ রয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, এমনও অভিযোগ রয়েছে দিনের ভোট রাতেরও অভিযোগ তারা করছেন। এই গাজীপুর নির্বাচনকে সামনে রেখে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের প্রতি সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এটাকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীর হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে অতীত নির্বাচনের যে কলঙ্ক আছে সেগুলোকে মুছে ফেলার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। আর এদিকে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা, তিনি দাবি করেছেন তার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং তার গণসংযোগে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে। অভিযোগ তুলে তার প্রচারণা মাঝে মাঝে বাধা দেওয়া হচ্ছে। এই ধরনের তিনি অভিযোগ করে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন। রাইচুল, গাজীপুর থেকে জানছিলেন গাজীপুর সিটি নির্বাচনের খবর। বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই, নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। তোমার বেলা নেব সতী, তোমার গানের সোনা সতী গো।
মৃত্যুর শীতলতায় চলে গেলেন প্রেমের ঘাটের মাঝি নীলদরিয়ার এক দিলদরিয়া মানুষ। চলচ্চিত্রের চিত্রপটে যিনি নিজেকে তুলে ধরেছেন দুঃখ, কষ্ট আর সুখের অনবদ্য অভিনয়ের নিপুণ কারিগর ছিলেন এই ফারুক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন আজীবন সম্মাননা। তরুণ বয়স থেকে রাজনীতির সাথে যুক্ত থাকলেও 2018 সালে ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য, হয়ে ওঠেন জনতার প্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই নেতা ও অভিনেতা অসুস্থতায় ভুগছিলেন। সবশেষ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন পর্দার আর পর্দার বাইরের এই আলোচিত নেতা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।